নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন। ঈশ্বরের আশিসে আমরাও ভালো আছি। আগে সমাজ ব্যবস্থা এরকমই ছিল, মানুষের চিন্তাভাবনা এরকমই ছিল। শিক্ষককে গুরুর স্থান দেওয়া হতো, মাতা পিতার পরই শিক্ষকের স্থান। এটাই তাদের ছোট থেকে শেখানো হতো। শিক্ষককে গুরু অর্থাৎ ভগবানের সমান মনে করা হতো। বর্তমান সমাজ ব্যবস্থায় আধুনিক যুগে মানুষের চিন্তাধারা বদলেছে। এখন বোধহয় খুব কম মানুষই শিক্ষককে গুরুর সম্মান দেন বা মনে করেন। যাই হোক, চলুন আজ এরকমই এক শিক্ষকের গল্প আপনাদের সাথে শেয়ার করি। আজ আপনারা শুনছেন শ্রদ্ধেয় সুলেখক বুদ্ধদেব গুহ মহাশয়ের লেখা ছোট গল্প ভগবানের ভাগ্নে। স্কুল ছুটি হতে আর দুদিন বাকি। সুকমল মা বাবার সঙ্গে হিমাচল প্রদেশে যাচ্ছে। ধ্রুবরা মধ্যপ্রদেশে ট্যুরিজমের ট্যুর নিয়ে মধ্যপ্রদেশ যাচ্ছে। ভেড়াঘাট, কানহা, কিলি, অজন্তা, ইলোরা, ওরঘা, শিবপুরি। প্যানারা যাচ্ছে রাজস্থান, জয়পুর, উদয়পুর, চিতোর, বান্ধবগড়, সারিসাকা। প্যানারা খুব বড় লোক, ওরা যাচ্ছে বিরাট দলে, দুখানা গাড়ি নিয়ে। প্যানা ছেলে খুব ভালো, আমাকে ওদের বাড়ি শুদ্ধ সবাই খুবই ভালোবাসেন। মাসিমা বলেছেন, তপু তুমিও চলো না আমাদের সঙ্গে, তোমার মাকে ফোন করে বলি। তুই কি বললি? আমি বলেছিলাম, না না মাসিমা, আমি তো একা নই, আমার ছোট বোন সুপি আছে, তাছাড়া বাবা সামনের মাসে রিটায়ার করবেন। মা বাবা খুব চিন্তাতে থাকেন এখন। মাও তো রিটায়ার করবেন 8 মাস পরে। আমি তো বড় ছেলে, আমারও চিন্তা হয়। মাসিমা হেসে ফেললেন, বলেন, সবে তো ক্লাস 8, তোমার 9 হবে, পাস তো তুমি করবেই। আরও অনেক বড় না হলে বাবাকে এবং মাকে সাহায্য করবে কি করে? তা তো জানি মাসিমা, আপনি কিন্তু মাকে এসব কথা বলবেন না, মা জানলে আমার উপর রাগ করবেন। মাসিমা বলছিলেন, না না, আমি কেন বলতে যাব, তুমি নিশ্চিন্তে থাকো। বাড়ি ফিরে আমি নিজেই মাকে বললাম প্যানা আর প্যানার মা মাসিমার কথা। মা বলল, নিজে জীবনে বড় হও, পায়ে দাঁড়াও, তারপর নিজেই যাবি, সুপিকেও নিয়ে যাবি, আমরা যদি বেঁচে থাকি তবে আমাদেরও হয়তো নিয়ে যাবি। তারপর বলল, প্যানার বাবা মস্ত ডাক্তার, এমআরসিপি, এফআরসিএস না কি সব যেন, দিলেত ফেরত। ওরা খুবই বড় লোক, গুণও আছে, অর্থও আছে। অবশ্য আজকাল অর্থই একটা গুণ হয়ে গেছে। গুণ তো বটেই, নিজের অর্থ যদি 10 জনের উপকারে লাগাতে পারিস তবে তা গুণই হয়ে ওঠে। আর শুধু নিজের ভোগ বিলাসে যদি খরচ করিস তবে সেটা দোষই হয়ে ওঠে। তবে তপু, কখনো ওপরে তাকাবি না, কারণ ওপরে তাকাবার কোনো শেষ নেই। আমাদের চেয়েও যাদের অবস্থা খারাপ তাদের দিকে তাকাবি, তাহলেই দেখবি আনন্দে আছিস। এই কথাটা সব সময় মনে রাখবি। সুখ আর আনন্দ এক নয়। জীবনে আনন্দের প্রার্থনা করবি, সুখের নয়, বুঝলি? তারপর মা বলল, প্যানার বাড়ির সকলে তোকে কত ভালোবাসে, তোকে কত কি খাওয়ায়, কত জিনিস উপহার দেয়, ও কথা কখনো ভুলবি না। যদি কারোর বাড়িতে 1 গ্লাস জলও খাস, চিরদিন তা মনে রাখবি। অকৃতজ্ঞতার মতো পাপ আর দুটি নেই। আমি চুপ করে মায়ের কথা শুনছিলাম। তারপর মা বলল, তার চেয়ে বর্দার কাছে ঘুরে আয় তুই, হাসানপুরে। সেই কবে ছেলেবেলাতে একবার গেছিলি আমার সঙ্গে। বর্দারও বয়স হয়ে গেছে 75, কবে চলে যাবেন ঠিক নেই। সেখানে নদী আছে, গাছগাছালি, পাখপাখালি, আর নদীর কি সুন্দর নাম, পিয়াসী। ভালো লাগবে। আর তোর বড় মামা সারা জীবন ছাত্র পড়িয়েছেন, কত জ্ঞান তার সঙ্গে কাটালে কত কি শিখবি। বই পড়ে আর কতটুকু শেখা যায়? একজন পণ্ডিত মানুষের কাছ থেকে গল্পে গল্পেও যা শেখা যায় তা বই পড়ে কখনোই শেখা যায় না। তোকে আমি 200 টাকা দেব, যাতায়াতের ভাড়া হয়ে যাবে, আর ওখানে তো কোনো খরচ নেই, সপ্তাহের শেষেই চলে যাবে। ছোট্ট স্টেশন হাসানপুর, 2 মিনিট দাঁড়ায় এখানে এক্সপ্রেস ট্রেন। লাল কাঁকড়ের প্ল্যাটফর্মে কটা আতা গাছ,
আমার ছোট্ট সুটকেসটা নিয়ে প্ল্যাটফর্মে নামতেই দেখি বড় মামা নিজে নিতে এসেছেন আমাকে দেখেই খুশি হয়ে বুকে জড়িয়ে ধরলেন। মা এসটিডি বুথ থেকে ফোন করে দিয়েছিল আগে, বললেন, কি রে ছোঁড়া, তুই তো দেখছি ইয়াং ম্যান হয়ে গেছিস, আর ছোট্টটি নেই। স্টেশনের বাইরে বেরিয়ে একটি সাইকেল রিক্সাতে উঠলাম আমরা। খুব ছেলেবেলাতে মায়ের সঙ্গেই একবার এসেছিলাম। বড় মামা ব্যাচেলার, এখনো খুব সুন্দর চেহারা, বড় বড় সাদা চুল আর সাদা দাড়ি, রবীন্দ্রনাথের মতো দেখতে অনেকটা। আগে যখন দেখেছিলাম তখন চুল দাড়ি ছিল না। একাই থাকেন, তার দেখাশোনা করে কালু নামের একটি ছেলে। তার তখন জ্বর চলছে। বড় মামা নিজেই আমার জন্য রান্না করে রেখেছেন। পিয়াসী নদীর কুচো মাছের ঝোল, ঝাল তরকারি, লাল চালের ভাত আর মসুরির ডাল। বড় মামা বললেন, খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নে, তারপর তোকে নিয়ে বেড়াতে যাব। এখানে বেড়াবার জায়গা কি কি আছে বড় মামা? ঘরের বাইরে বেরোলে আর চোখ কান খুলে রাখলেই তো বেড়ানো হয়, চলই না। জায়গাটা এখনো নির্জন, লাল মাটির পথ, দু একটা সাইকেল রিক্সা যাচ্ছে ক্যাচর কোচর শব্দ করতে করতে। দেখলাম বড় মামাকে প্রত্যেক মানুষই খুব শ্রদ্ধা করে। এটা কি গাছ জানিস? না তো, এটা কদম গাছ। বর্ষাকালে হলুদ হলুদ গোল গোল ফুল হয়, নরম টেনিস বলের মতো। আর ওই গাছটা? আমি বললাম, আরে ওটা তো কুরচি গাছ, সাদা সাদা ফুলে ছেয়ে যায় বসন্তের সময়। কুরচি বনে গান উপন্যাসটা পড়িসনি? না। কার লেখা? সম্ভবত বুদ্ধদেবের। বসু, তিনি তো অনেকদিন আগেই গত হয়েছেন। আর একজন বুদ্ধদেবও আছেন। আরে তাকে তো চিনি, সে বুদ্ধ নয়, বুদ্ধু। একেবারে এসেছিলি এখানের সাহিত্য সভাতে। আর ওই গাছটা দেখছিস, ওটার নাম বসন্তী। বাসন্তী তো জানি, বসন্তী তো জানতামই, বসন্তী তো শুনিনি। কেন, তোর মায়ের গলায় সেই রবীন্দ্রসঙ্গীতটা শুনিসনি? একলা বসে হেরো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া, সেই বসন্তী। এই ফুলগুলো হয় ফিকে হলুদ, দোলের আগে ফোটে, গাছের পাতা ঝরে যায়, তখন শুধুই ফুল। তবে বসন্তকালের মতো এরাও বেশি দিন থাকে না, ফুটেই ঝরে যায়। যা কিছু সুন্দর তাই ক্ষণস্থায়ী। তাই? হ্যাঁ রে। আর ওইটা কি গাছ বলতো? আমি আর কি জানি। ওটা সুন্দরী গাছ, যে গাছের নামে সুন্দরবন। সুন্দরবনে তো সব ম্যানগ্রোভ ফরেস্ট, নোনা জলের গাছ। সুন্দরী এখানে হলো কি করে? আমি পণ্ডিতি দেখিয়ে বললাম, সুন্দরী সব জায়গাতেই হয়। আমার এক ছাত্র, এখন বন বিভাগের মস্ত অফিসার, অতনু রাহা, সেই এনে দিয়েছে গাছ পাগল আমাকে। অনেকেই একথা জানে না যে সুন্দরী শুধু সুন্দর বনেই নয়, সব জায়গাতেই হয়, মানে হতে পারে। ওসব দুষ্প্রাপ্য গাছ আপনি পথে ঘাটে লাগিয়েছেন কেন? নিজের বাড়ির বাগানে লাগালে ভালো হতো না? হয়তো ভালো হতো, কিন্তু সে তো আমার নিজস্ব হতো, একারই। এই যে পথে ঘাটে এত গাছ লাগিয়েছি, এ তো সকলের হয়ে গেছে। সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার যে কি আনন্দ, তা কি নিজে একা উপভোগ করলে হয়? আমার নাম কি জানি সেই হাসানপুরে? কি? গাছবাবু। নিজের হাতে গাছ লাগানো, গাছগুলো আজ বড় বড় হয়ে গেছে। এখনো লাগাই, প্রায় প্রতি সপ্তাহেই। আমার দেখা দেখি স্কুলের ছাত্র থেকে রিক্সাওয়ালা, সরকারি অফিসের কর্মচারী, মাস্টারমশাই সকলেই নিজেদের বাড়িতে আর পথে ঘাটে গাছ লাগান আজকাল। হাসনপুরে কারো সাধ্য নেই যে একটাও গাছ কাটে। আমরা এতদিন ধরে যে গাছ কেটেছি, প্রকৃতি বিনাশ করেছি, তারই জন্যই তো এত বন্যা, ভূমিকম্প, সুনামি, সাইক্লোনের বারবারন্ত সারা পৃথিবী জুড়ে। প্রকৃতিকে আবার সবুজ করে দিলেই প্রায়শ্চিত্ত করা হবে, তবেই হয়তো আমরা বাঁচতে পারবো। হাসানপুর একটি ছোট্ট জায়গা, সারা পৃথিবীকে যেদিন হাসানপুর করে তুলতে পারবো, সেদিন হয়তো আমরা আমাদের এই সুন্দর পৃথিবী বেঁচে যাবে। এই গাছের সমারোহের কারণে আমাদের এখানে এখনো পাখির রাজত্ব হবে। একটি ছোট্ট পাখির চকিত ডাক, এক রাস শিউলি ফুলের গন্ধে মনের মধ্যে যে ভাব ফোটে, তার 10 খণ্ড দর্শনের বই পড়েও ফোটে না, তাই না? আমি চুপ করে রইলাম। পথের দুপাশে আতা, পেয়ারা, চেরি, আরও কত গাছ লাগিয়েছে পাখিদের ফল খাওয়ার জন্য। পথে
ফেললেও হাসানপুরের কেউই এসব ফলে হাত দেয় না। তারপর বললেন, আজ তোকে চেনাবো কিছু, সব তো একদিনে হবে না, আর কাল সকালে বেরিয়ে পাখি চেনাবো, নদীর ধারে নিয়ে যাব, দেখবি নানান গাছগাছালির মধ্যে দিয়ে বয়ে যাওয়া আমাদের শান্ত পিয়াসী নদীটির কি রূপ। তারপর বললেন, দেশময় দৌড়ে বেড়ালে, বড়ি ছুঁয়ে এলে নিজের জায়গাতে ফিরে, যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা ওইসব দূরের ভালো ভালো জায়গাতে যেতে পারেন না, তাদের কাছে জাঁক করে গল্প করা চায় অবশ্যই, কিন্তু আমাদের হাতের কাছে যে কত জায়গা আছে তারই খোঁজ রাখি না আমরা। আমার নিজের ছেলে মেয়ে নেই, এই গাছগাছালি পাকপাখালি, এই নদী, এই হাসানপুরের মানুষজনই আমার ছেলে মেয়ে। আমি আমার জ্ঞান দেখিয়ে আবৃত্তি করলাম, দেখা হয় নয় চক্ষু মেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বাহ রবীন্দ্রনাথ, সেই দাড়িওয়ালা ছাড়া আমরা অচল। গাছ চিনতে চিনতে সন্ধে হয়ে এলো। বড় মামা ডাক্তারখানাতে ঢুকলেন। ডাক্তারবাবু, দাঁড়িয়ে উঠে আসুন। মাস্টারদা বলে বড় মামাকে চেয়ার এগিয়ে দিলেন। বললেন, কালু কেমন আছে? তোমার চিকিৎসাতে কি খারাপ থাকতে পারে? জ্বর কমেছে, কিন্তু গা হাত পায়ে বড় ব্যথা, মাথাতেও, এবং খুব দুর্বলও। আপনার রান্নাবান্না কে করছে? আমি কি আমার বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেব? যতীন কম্পাউন্ডার সাইকেলে করে পৌঁছে দিয়ে আসবে টিফিন ক্যারিয়ারে। আরে না না, আমি নিজে অত বুড়ো হইনি, নিজেরটাই নিজে এখনো করতে পারি। সঙ্গে ও কে? ও আমার ভাগ্নে, ক্লাস 9-এ উঠবে এবারে। গাছগাছালি পাকপাখালি চিনিয়ে ওকে মাতুলক্রম করার চেষ্টা করছি। তবে কদিনই বা থাকবে এখানে? কেবল টিভি নেই, সিনেমা হল নেই, এখানে কি শহরের মানুষদের মন বসবে? আপনার কাছে থাকলে অবশ্যই বসবে। আমরা এত মানুষ আপনার চেলা হয়েছি, আর ও কি হবে না? নাম কি তোমার? খোকা? খোকা বলো না, আজকালকার ছেলেরা খোকা সম্বোধন একবারেই পছন্দ করে না। ওর নাম তাপস, ডাকনাম তপু। ওরা সব জন্ম বুড়ো, বুড়ো বরং বলতে পারো, খোকা একদম নয়। কালুর জন্য কটা প্যারাসিটামল দিয়ে দিচ্ছি, 6 ঘন্টা অন্তর খাওয়াবেন। দেখবেন কাল পরশু নাগাদ আবার আপনার খিদমত গাড়িতে লেগে গেছে। খাওয়া দাওয়া প্রথম দিনে তো বলে দিয়েছি, খাওয়া দাওয়া নর্মাল, সবই খেতে পারে, তবে দেখবেন পেটটা যেন আপসেট না করে। ও ছোড়া টিয়া পাখির মতো কাঁচা লঙ্কা খায়। দেখি বলবো। আমার খিদমতদারির চেয়েও বড় কথা গাছগুলোর পরিচর্যা। বুড়ো হয়েছি তো, কুয়ো থেকে এত বালতি জল তুলতে পারি না আর। আমি বললাম, আমি তুলে দেবো বড় মামা, তুই মামার কাছে বেড়াতে এসে এত খাটাখাটনি করবি? এ তো আনন্দের খাটাখাটনি, এতে কষ্ট হবে না। বাহ তবু বেশ বলেছ। ডাক্তারবাবু বললেন, রাতে আমাদের দুজনের জন্য তো বটেই, কালুর জন্যেও মুগ ডালের খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা করলেন বড় মামা। কোনো সাহায্য তো করতে পারলাম না, তাকিয়ে তাকিয়ে দেখলাম। হাসনপুরে থেকে রান্না করাটা অন্তত শিখে গিয়ে মাকে চমকে দেবো একেবারে। মাকে প্রয়োজনে সাহায্যও করতে পারবো। রান্না যে চিরদিন শুধুমাত্র মেয়েদেরই করতে হবে, এই বাজে নিয়মটা ভাঙা দরকার। আমি, বড় মামা আর কালু একই সঙ্গে টেবিলে বসে খিচুড়ি খেলাম। ডিমটা হাঁসের ডিম, বুঝলি তপু, বড় মামা বললেন। আমার পুকুরেই চড়ে হাঁসগুলো, থাকেও আমারই বাগানে, ওদের ঘরে। 14-15টা হাঁস আছে, আরও ছিল, শেয়ালে কটা নিয়ে গেছে। আহা, ওরা কি করবে? ওদেরও তো খেতে হবে, শেয়ালটাও তো কেষ্টর জীব। তারপর বড় মামা বললেন, তোর জেঠু তো দাদা, কি যেন নাম, ন্যাপা না খ্যাপা, যে পড়াশোনাতে খুব ভালো ছিল, সে কি করছে রে এখন? সে তো আমেরিকা চলে গেছে, 4 বছর, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমেরিকাতে কোন মেয়েকে বিয়ে করেছে, বিরাট বাড়ি দুটো, গাড়ি দুজনের। আরে ওখানে গাড়ি হচ্ছে গাড়ি নাইলে অচল। প্রত্যেকের একটা করে গাড়ি থাকতেই হবে, প্রয়োজন সেটা সেখানে, বিলাস নয়। তুই তা বলে যাস না আমেরিকাতে। সবাই টাকার লোভে আমেরিকাতে গেলে নিজের দেশের কি হবে? কত কি করা আছে তোদের প্রত্যেকের দেশের জন্য। তারপর বড় মামা বললেন, ওই যে মনীষ ডাক্তারকে দেখলি, সে এমআরসিপি। দেখ, শহরে থাকলে বড় বড় গাড়ি করতে পারতো সহজেই, খুব সুখে থাকতে পারত, না করে গ্রামে থেকে গ্রামের মানুষের চিকিৎসা করছে। খুব ভালো ডাক্তার মনীষ। তারপর বললেন, পুজো থেকে 1 গ্লাস জল গড়িয়ে কালুকে একটা ট্যাবলেট খাইয়ে দে তো তপু। কালু হাঁ হাঁ করে উঠল। চুপ কর, তুই এখনো অসুস্থ,
ভালো হয়ে উঠে তপুকে কচি পাঁঠার ঝোল আর পোলাও রান্না করে খাওয়াস। এখন ও তোর একটু সেবা করুক। একটু চুপ করে থেকে বড় মামা বললেন, জানিস তপু, এত ছেলে মেয়ে পশ্চিমে যায় কিন্তু আসল শিক্ষাটা নিয়ে আসে না। কি শিক্ষা বড় মামা? মানুষকে মানুষ জ্ঞান করার শিক্ষা আর স্বাবলম্বনের শিক্ষা, এইসবই হচ্ছে আসল শিক্ষা। দুপাতা বই পড়াটা কোনো শিক্ষার মধ্যেই পড়ে না। অধিকাংশই চটকদারি শিখে আসে, জালিয়াতি শিখে আসে, মানুষের মতো মানুষ হয়ে আসে না। প্যান্ট পরে আসে, যার ডান পাটা লাল আর বাঁ পাটা নীল, আহা শিক্ষার কি বাহার। তারপর বড় মামা বললেন, চল পাশের ঘরে তোর বিছানাটা করে দিয়ে আসি। কালুও ওই ঘরেই শোয়, ওর বিছানা তো করাই আছে। কাল খুব ভোরে তোকে চা করে তুলে দেব, তুই তো ক্যালকাটাসিয়ান, বেডটি ছাড়া তোর তো ঘুম ভাগবে না। তারপর আমরা নদীর দিকে যাব, আশা করি কালু কালকে ভালো হয়েছে। কিরে কালু? আমি তো আজই ভালো আছি, আমিই চা করে দেব কাল সকালে। না, ভালো হওনি, সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই কাজ করবে। আমি যা বলছি তাই হবে। কাল তপুই জল তুলে দেবে কুয়োর থেকে গাছেদের জল দেবার জন্য। কি বলিস তপু? নিশ্চয়ই, আমি বললাম। লণ্ঠনের ফিতেটা কমিয়ে দিল কালু, বলল, এখানে মশা নেই, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো দাদাবাবু, কাল থেকে আমিই রান্না করব। বাবু আমাদের মানুষ নন, ভগবান। আধো অন্ধকার ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, ওইসব জায়গাতে না হয় পরেই যাওয়া হবে বড় হয়ে। এখন মায়ের কথা শুনে হাসনপুরে এসেই ভালো করেছি, দারুণ লাগছে আমার। ভগবানের ভাগ্নে তো আর অন্য কোথাও গেলে হওয়া হতো না, না? আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্প বলবো বলের তরফ থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। এইরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।